বন্ধুরা, এই রাজ্যে এমন একজন ব্যক্তি আছে যে নিজেকে সর্বশক্তিমান, ঈশ্বর, জমিদার, রাজপুত্র, যুবরাজ, মহারাজ যা বলুন সেটা বোধহয় ভেবে থাকে। কেননা সে যা বলে, সে যা করে সেটাই নিয়ম, সেটাই কানুন। এই রাজ্যে সবাই সবাইকেই সেটা মেনে চলতে হবে, সেটাকেই বেদ বাক্য ধরে এগোতে হবে। অথচ এই ব্যক্তি সম্বন্ধে রাস্তায় বেরিয়ে যাকে খুশি জিজ্ঞেস করুন, 90% মানুষ বলবে যে এই রাজ্যটা যে অন্ধকারে ডুবে যাচ্ছে তার পিছনে এই ব্যক্তিটিই রয়েছে। এর মতো ফেরেববাজ, তোলাবাজ, দুর্নীতিবাজ আর দুটিই নেই। এই রাজ্যে যত দুর্নীতি আছে তার খুব সম্ভবত মূল মাথা হচ্ছে এই ব্যক্তি। কিন্তু মুশকিল হচ্ছে এই ব্যক্তি বা এই ব্যক্তির পরিবার সম্বন্ধে আপনি যদি একটি টু শব্দ করেন, এমনকি আকার ইঙ্গিতেও বলেন, তাহলে এই রাজ্যে যত কমিশন আছে, এই রাজ্যে যত পুলিশ বাহিনী আছে, তাদের গায়ে যেন ছ্যাঁকা পড়ে যায়। যেন অতিরিক্ত প্রভু ভক্তিতে গদগদ হয়ে আসে যে হ্যাঁ, আমার প্রভু যা খুশি বলতে পারে, তিনি তো সর্বশক্তিমান, তার দয়াতেই তো আমাদের চলছে। তার পরিবার বা তার সম্বন্ধে এইটুকু ফোঁস করার সাহস হিম্মত হলো কি করে? এবার কড়া সবক শেখাতে হবে। আর সেই জন্য নিয়ম কানুন সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। ওই টু শব্দটিও যে করেছে তাকে এমন ভাবে আইনি পাচে মেরে ফেলতে হবে, বেঁধে ফেলতে হবে, যেন সেইটাকে দেখিয়ে আর যারা আশেপাশে ভাবছিল যে এইটার প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, তারাও যেন কড়া সবক পেয়ে যায়। কিন্তু তা বলে কি প্রতিবাদ আটকে থাকবে? না, থাকবে না। তার কারণ হচ্ছে এই রাজ্যে এমন একটি সংস্থা এখনো রয়েছে যারা কিন্তু এই রাজ্যের মানুষের, এই ভারতবর্ষের মানুষ হিসেবে তাদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেয়, সেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট। আর তাই সেই একই কাণ্ড আবারও চেনা চিত্রনাট্য হওয়ার চেষ্টা হলো। কেননা সেই মহারাজ, যুবরাজ, জমিদারের কন্যা সম্বন্ধে নাকি কেউ কিছু অপ্রীতিকর কথা বলেছে, তাই প্রভু ভক্তদের গায়ে ফোসকা পড়ে গেছে। একের পর এক থানায় কেস করে সেখানে টাইট দেওয়ার চেষ্টা হয়েছে, হেফাজতের মধ্যে নির্যাতন করার চেষ্টা হয়েছে, এবং তার পাশাপাশি আরো অনেক কিছু ঘটনা ঘটিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে যেটা করলো, সেটা ওই আইনের ভাষাতেই বলা যায় যে আইনের ঠাস 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 করে আবারও থাপ্পড় পড়লো। কি ঘটনা ঘটেছে তার পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই তো কি ঘটনা ঘটেছে আপনাদের বলবো, কিন্তু তার আগে একটা সুখবর দিই। সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার গতকাল ব্লক হয়ে গিয়েছিল, আপনাদের জানিয়েছিলাম, এবং যে কারণে আপনারা আর যোগাযোগ করতে পারছিলেন না, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি খুলে গেছে। আমি বলেছিলাম যে কি কারণে ঘটেছে আমি নিজেও বুঝতে পারছি না, এবং সেখানে একটা অপশন ছিল যে হোয়াটসঅ্যাপকেই জানানো যে আমার এই নাম্বারটি ব্লক হয়ে গেছে, কি কারণে হয়েছে আমাকে জানানো হোক এবং খুলে দেওয়া হোক। কেননা এখানে তো কোনো অন্যায় কাজ করছি না। প্রিয় বন্ধু মিডিয়ার যারা আপনারা দর্শক রয়েছেন তারা এই নাম্বারের মাধ্যমেই যোগাযোগ করেন, এবং কিছু গ্রুপ আছে যেখানে আমি এই আমার যে ভিডিওগুলো হয় তার লিঙ্ক দিয়ে সেখানে আমাকে যুক্ত করা আছে। সুতরাং সেই জায়গা থেকে এই নাম্বারটা কেন ব্লক হলো, আমি তো এখন এরকম আইনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণ কথা চালাচালি হওয়ার পর রাত্রি প্রায় পৌনে তিনটে তিনটে নাগাদ, মানে ভোরের দিকে, শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপ কনভিন্সড হন, এবং তারা কিন্তু এই নাম্বারটি খুলে দিয়েছেন। ফলে আবারও আমি নাম্বারটি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। যারা আমাকে যোগাযোগ করতে চান বা যারা চান তারা যে গ্রুপে যুক্ত আছেন সেখানে আমাদের প্রতিবেদন যাক, তারা কিন্তু আমাকে সেই সব গ্রুপে অ্যাড করতে পারেন এবং সেখানে আমাকে কমিউনিকেট করতে পারেন। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে যে যুবরাজ, মহারাজ, সেখানে একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আরজিকর কাণ্ড নিয়ে এখন সারা রাজ্য জুড়েই কার্যত তোলপাড় চলছে। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু এর প্রতিবাদ চলছে, এর জাস্টিসের জন্য লড়াই চলছে। এবং সেরকমই একটি ঘটনা কিছুদিন আগে ঘটেছিল। একটি মিছিল হয়েছিল, সেটা বিজেপি যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের একটা মিছিল হয়েছিল, এবং সেখানে সেই মিছিল থেকে প্রতিবাদের পাশাপাশি বেশ কিছু ব্যক্তি বা কয়েকজন কিছু অপ্রীতিকর মন্তব্য করেন, এবং সেটা কোনো এক রাজনৈতিক নেতার কন্যা সম্পর্কে বলে। মানে আমি ঠিক শুনিনি, কেননা আমি দীর্ঘদিন তো খবরের মধ্যে ছিলাম না, কিন্তু যেটুকুনি খবর পেলাম, যদি আমি ভুল হয়ে আমাকে শুধরে দেবেন, যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেখানে জাস্টিস হচ্ছে না, সেখানে ওই রাজনৈতিক নেতার পরিবারের সদস্য বা ওই মেয়েটির সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো তারা কি চুপ করে বসে থাকতে পারতো? এই ধরনের কথা খুব সম্ভবত হয়েছে। আবারও বলছি, আমি খুব একটা শিওর নয়, কারণ আমি খবরটা পুরোটা দেখিনি বা ওই ওই অংশটা আমি জানি না। এবং তার পরিপ্রেক্ষিতে তার আশেপাশে কয়েকজন হাততালি দিয়ে ওঠেন এই প্রতিবাদের কথাটায়। এবার সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা তো আদালত বিচার করতে পারে, এটা কি অন্য কেউ বিচার করতে পারে?
কিন্তু মুশকিল হয়েছে যে এখানে এই রাজ্যে যেভাবে পুলিশ রিসেন্টলি অপারেশন চালাচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি ওই সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা বা তার কন্যা সম্পর্কে কেউ অপ্রীতিকর মন্তব্য করে, তাহলে একটা হচ্ছে যেটা মানহানি হয়েছে, অন্যায় হয়েছে, তাহলে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা বা তার কন্যা এটার বিরুদ্ধে একটা মানহানির মামলা করতে পারে বা পুলিশে অভিযোগ করতে পারে, আমি যতদূর আইন জানি। কিন্তু মুশকিল হচ্ছে যে আমার প্রভুকে বলা হয়েছে এই অভিযোগ জানিয়ে বিভিন্ন থানায় বিভিন্ন মহিলা একের পর এক অভিযোগ দায়ের করতে থাকে এবং সাথে সাথে পুলিশ অত্যন্ত তৎপরতা দেখিয়ে সেইগুলোকে এফআইআর হিসেবে রেজিস্টার করে এবং ইমিডিয়েটলি কেস শুরু করে দেয় একের পর এক থানায়। এবং এরকমই একটি থানা থেকে শেষ পর্যন্ত ওই হাততালি দেওয়ার অপরাধে দুজন মহিলা বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়। এবং তারপর যেটা হয়, লোয়ার আদালতে যেগুলো যে লোয়ার কোর্টগুলো রয়েছে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে প্রডিউস করা হয় এবং 26 দিনের জন্য তাদের জেল হেফাজত করে দেওয়া হয়। ভাবুন একবার, এই রাজ্যে কেউ হাততালি দিচ্ছে, সেই হাততালি দেওয়ার জন্য পুলিশ অতি তৎপরতা দেখিয়ে গ্রেপ্তারি করে ফেলছে এবং মহিলা তাদেরকে 26 দিনের জন্য জেল হেফাজতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, সেখানে অভিযোগ উঠেছে যে জেল হেফাজতে রাখা হয়েছে বাবা প্রভু কন্যাকে বলা হয়েছে তাদের উপর নাকি নিদারুণ শারীরিক অত্যাচার চলছে। এবং এখান থেকে যেহেতু কোনো রকম কোনো পুলিশি সুরাহা পাওয়া যাচ্ছে না, তখন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই কলকাতা হাইকোর্টের যে মামলা হয়েছে সেখানে যারা অভিযুক্ত তাদের যিনি আইনজীবী তিনি বলেন আবেদনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে। জেল হেফাজতে মেডিকেল চেক আপের সময় তারা নির্যাতনের কথা বলেন। শুধুমাত্র মন্তব্যের প্রতিবাদের জন্য ও হাততালি দেওয়ার জন্য 26 দিনের জেল। একই মামলায় রাজ্যের বিভিন্ন থানায় একাধিক এফআইআর করা হয়েছে এই অভিযোগ জানান, যেটা খুব স্বাভাবিকভাবেই হয়। অর্থাৎ দেখুন পুলিশ এখানে কতখানি সক্রিয়। যখন আরজি করে ঘটনা ঘটে যায় আমাদের অভয়ের সঙ্গে, পুলিশ তাকে বাঁচাতে পারে না, বাঁচানো তো দূরের কথা, সেখানে যারা অপরাধ করেছে এই পুলিশই নাকি তাদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে এবং সেই জন্য একজন পুলিশ অভিজিৎ মন্ডল তাকে সিবিআই গ্রেপ্তার অবধি করেছে এবং সেই গ্রেপ্তারির খবর সুপ্রিম কোর্টের কাছে অবধি আছে এবং সেই গ্রেপ্তারি যে কতখানি সঠিক সেই জন্য সুপ্রিম কোর্ট সেটা নিয়ে একটি টু শব্দও করেনি, একটি প্রশ্নও তোলেনি। পুলিশ তাদেরকে বাঁচাতে পারে না। যখন 7,000 গুন্ডা এসে ভাঙচুর করে দেয় আরজি কর, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেয়, তখন পুলিশ হেসে হেসে বলে যে আমাদের কাছে তো ইন্টেলিজেন্সটা ফেল করেছিল, আমাদের কাছে কোনো খবর ছিল না, তাই পুলিশকে মেরুদণ্ড উপহার পেতে হয়। যাই হোক, সেই পুলিশ এখন অতি তৎপর, কেননা ওই সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার কন্যা সম্বন্ধে বলা হয়েছে, সুতরাং একের পর এক থানায় এফআইআর তো করতেই হবে, এদেরকে তো টাইট দিতেই হবে, প্রভু ভক্তি তো দেখাতে হবে। আর এই নিয়ে যখন এই এই কথাগুলো তুলে ধরেন আইনজীবী, তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন মামলাকারীরা ম্যাজিস্ট্রেটকে নির্যাতনের বিষয়ে জানাতে পারতেন। মানে পুলিশ নির্যাতন করেছে এটা কোনো ব্যাপার নয়, কেন ম্যাজিস্ট্রেটকে জানায়নি? ম্যাজিস্ট্রেট তো পুলিশের দ্বারা প্রভাবিত নন। আচ্ছা, একজন রাজনৈতিক নেতার নাবালক সন্তানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, লজ্জাজনক সত্য। এরপর যারা হাততালি দিচ্ছিলেন, উল্লাস করছিলেন, কোন সুশীল সমাজে এটা বলা যায় কি? যিনি মন্তব্য করেছেন তিনি পুলিশি হেফাজতেই, তবে যারা এহেন অবমাননাকর মন্তব্য সমর্থন করছিলেন তাদের আদালত আশ্রয় দিতে পারে না। বাবা বাবা, বেশ বেশ বেশ, খুব ভালো কথা একজন নাবালিকা সম্বন্ধে বলেছে, সত্যি সেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু এত দরদ, এত আবেগ ফেটে পড়ছে, ফুটে উঠছে। তো যখন পিসিমা যখন একজন না জন্মানো শিশুকে নিয়ে রাজনীতি করে, তখন যখন এদেরকে ওই চুরি ডাকাতির জন্য কয়লা ফয়লা কি সব আছে না সেই সব কেসে ডাকা হয়, তখন সেন্টিমেন্ট জাগানোর জন্য ট্যাঁকে ছেলে গুজে নিয়ে চলে যায়, তখন কারুর নজরে পড়ে না। রাজনীতি শুধু এদের বিরুদ্ধে বললে হয়, অবমাননাকর মন্তব্য, খারাপ জিনিস এদের বিরুদ্ধে বললে হয়, আর এরা যখন নিজেরা করে তখন কিছু নয়। কিন্তু এই জায়গাতেই কলকাতা হাইকোর্ট কেন তাদের প্রতি আমাদের এতখানি আস্থা, কেন সেখানকার বিচারপতিদের আমরা এখনো ঈশ্বরের আসনে বসিয়ে রেখেছি, কেন তারা সঠিক বিচারটা করেন, সেই জায়গাটা আবারও প্রমাণিত হয়ে গেল। এখানে মাননীয় বিচারপতি পাল্টা রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, একটা হলো মামলা, সেই এক মামলায় সব থানার গ্রেপ্তারের অধিকার আছে কি? এইটাই হচ্ছে মেন জায়গা। অর্থাৎ কলকাতা হাইকোর্টে একের পর এক তো মামলা হচ্ছে, সেই মামলায় তো দেখা যাচ্ছে যে পুলিশ কিভাবে অপারেশনটা করছে। তারা জানে যে এই কেসগুলো একটাও ধোপে টিকবে না, ওই সাজানো হয় না,
আমরা দেখেছিলাম না, এক ওই বীরভূমের নেতা বলেছিল কেসটা সাজাতে হবে, স্বয়ং রাজ্যের সর্বোচ্চ মন্ত্রীর সামনে বলেছিলেন, এবং সেখানে বলেছিল ব্যাপারটা সাজাতে হবে। তো সাজানোর যে জিনিসটা সেটা হয়, এরা জানে এই কেসগুলো টিকবে না, সুতরাং কিভাবে অপারেশনটা হচ্ছে, একাধিক থানায় এফআইআর করিয়ে দাও, একই বিষয়। মানে ইভেন বয়ানগুলো অব্দি দেখবেন সেগুলো অলমোস্ট সেম, যার যার বিরুদ্ধে কেস হয়েছে। এইবার একটা থানায় যদি এই কেসটা হয়, এরা আদালতে যাবে, টিকবে না, খারিজ হয়ে যাবে, সেটা করা যাবে না। এদেরকে আগে অ্যারেস্টটা তো করে নাও, এদেরকে আগে ঝামেলাই তো ফেলে দাও, তারপর একটার পর একটা থানা, একটার পর একটা থানা এদেরকে দেখিয়ে ট্যাগ করে যাও, যতদিন পারো এদেরকে জেলে রাখো। এবং সব থেকে মজার ব্যাপার দেখুন, আমি যে কারণে একটা জায়গায় পজ হলাম, ম্যাজিস্ট্রেট তো পুলিশের দ্বারা প্রভাবিত নন, এই কথাটা রাজ্যের আইনজীবী বলছেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেটের কাছে যখন যাচ্ছে তখন সার্চ ওয়ারেন্ট বেরিয়ে যাচ্ছে, তখন জেল হেফাজত হয়ে যাচ্ছে। কিন্তু সেইগুলোই যখন চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন কেউ, তখন প্রত্যেকটা খারিজ হয়ে যাচ্ছে। তাহলে সত্যিই কি সেখানে সবটা ঠিক হচ্ছে, এই প্রশ্ন কিন্তু জনমানসে উঠছে। নিশ্চিতভাবে বিচার ব্যবস্থা, তাদের উপর আমাদের আস্থা আছে, এবং কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা এটাকে বিচার করে দেখবে, সেই নিয়ে বলার এখতিয়ার আমার নেই। কিন্তু এটা তো সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে যখনই ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা পুলিশ চাইছে সেটাই হয়ে যাচ্ছে, কিন্তু হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ হলে সেগুলো খারিজ হয়ে যাচ্ছে। তাহলে ল পয়েন্টে কোথাও না কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে, সাধারণ মানুষ যখন এই প্রশ্ন তুলছেন তখন কি সেটা ভুল হচ্ছে? যাই হোক, এবার যেটা বলা হয়েছে যে নিম্ন আদালতের মামলার তথ্য সহ রাজ্যকে রিপোর্ট দাখিল করতে হবে, এবং জেল সুপারিনটেন্ডেন্টের মেডিকেল রিপোর্ট যুক্ত করে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আজকের মধ্যে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে ঘটনাটা সামনে আসছে, যে ঘটনাটা বোঝা যাচ্ছে যে পুলিশ যেভাবে কেসটা সাজানোর চেষ্টা করছে, অন্তত এই ক্ষেত্রে, সেটা আদালতের মনে প্রশ্ন জাগিয়েছে যে একই বিষয় একাধিক থানায় মামলা করা হচ্ছে এবং সেখান থেকে একটার পর একটা মামলায় গ্রেপ্তারি দেখানো হচ্ছে। এটা কি সত্যি সুশাসন চলছে, নাকি ওই শাসকের আইন, যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে দিচ্ছে, সেইটাকেই এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে? ফলে আদালত যে এই ব্যাপারটা, সে যতই নিজেকে প্রভাবশালী মনে করুক, যতই নিজেকে হোমরা চোমরা মনে করুক, এবং সেইটা মনে করে পুলিশের অতি তৎপরতা দেখানো হোক, আদালতের কাছে কিন্তু সকলেই সমান। এবং সেখানে যদি কেউ অন্যায় করে থাকে, নিশ্চিতভাবে বিচার করে আদালত তার শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু পুলিশের যে অতি তৎপরতা, সেটা প্রভুভক্তির সমগোত্রীয় হয়ে যাচ্ছে, এবং সেইটা করতে গিয়ে আইনকে কিন্তু বুড়ো আঙুল দেখানো হচ্ছে, যে কারণে আদালত সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য নিম্ন আদালতের রায় থেকে আরম্ভ করে জেলের সুপারিনটেন্ডেন্ট সবার কিছু অ্যাক্টিভিটি চেক করে দেখতে চাইছে। যদি সত্যিই এই সিস্টেমটাকে এতখানি ক্লিন পুলিশ রাখতে পারত, যদি ওই লোয়ার কোর্টের অর্ডারগুলো সত্যিই সঠিক হতো, আদালতের মনেও কি প্রশ্ন জাগতো, তারা কি এগুলো চেক করার জন্য কিছু ভাবতেন? অর্থাৎ এখনো হয়তো মামলাটার রায় আসেনি, কিন্তু যে দিকে এগোচ্ছে এবং সেখানে পুলিশের যে অ্যাক্টিভিটি আসছে, সেখানে পুলিশ যে প্রভুভক্তি দেখানোর জন্য অতি সক্রিয়তা দেখাচ্ছে, এবং সেইটা করতে গিয়ে আলটিমেটলি আইনটাকে মানছে না, এটা আদালতে আবারও প্রমাণ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে পুলিশ যাকে টার্গেট করে নিচ্ছে, হ্যাঁ টার্গেট, তার বিরুদ্ধে কিন্তু সেই একই স্টাইলে হচ্ছে, একাধিক থানায় এফআইআর, বিষয়বস্তু একই, এবং সেইটা দিয়ে তাকে বা তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা, একটা কোথাও গিয়ে যেন সবক শেখানোর চেষ্টা, যেটা বোধহয় আদালত ধরে ফেলেছে। এবং যে কারণেই এটা নিয়ে প্রশ্ন করছে যে একাধিক থানায় একই বিষয় কেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আবারও বলছি, এই রাজ্যে কলকাতা হাইকোর্ট নামক সংস্থাটি রয়েছে, মহামান্য আদালত রয়েছে, সেখানকার মাননীয় বিচারপতিরা রয়েছেন, এবং তারা আইনের শাসনটা এই রাজ্যে প্রতিষ্ঠা করে দিচ্ছেন, যে কারণে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থেকে এসেছি এবং আগামী দিনেও থাকবো। এই আস্থাটা তারা মানুষের বজায় রেখেছেন বলেই মানুষ এখনো এই রাজ্যে মাথা উঁচু করে অন্যায়টাকে অন্যায় বলতে পারছেন, প্রতিবাদটা করতে পারছেন। আর সেখানে প্রভুভক্তি দেখাতে গিয়ে যারা জোর করে আইনটাকে ভাঙতে চাইছেন, তাদের গালেই কিন্তু আইনের থাপ্পড়টা সজোরে পড়ছে। কি বলবেন বন্ধুরা কলকাতা হাইকোর্টের এই স্টান্স নিয়ে, এবং পুলিশের এই এই যে অপারেশন মোডটা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।
নমস্কার।